শীত গরম বা বর্ষা বাঙালিকে ঘুরতে যাওয়া থেকে আটকানো খুবই চাপের। আর যদি সপ্তাহের শেষে থাকে 1 বা 2 দিনের ছুটি, তাহলে তো কথাই নেই। আজ দেব সেরকমই একটা জায়গার সন্ধান, যেখানে একসাথে দেখতে পাবে ঝর্ণা, ড্যাম, বহু প্রাচীন মন্দির এবং খুব সুন্দর নয়নাভিরাম দৃশ্য। সাথে থাকবে ড্যামের জলে নৌকা বিহার। ঘুম ভাঙলো সকাল সকাল 5টা 10-এর অ্যালার্মে। ধরবো আজ ট্রেন, পড়বো না কোনো জ্যামে। চলে এসছি আজ আমি মাইথন ড্যামে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন কিন্তু রয়েছি মাইথন ড্যামে। আর এখানে কিভাবে আসবে, কিভাবে ঘুরবে, গাড়ি কিভাবে বুক করবে, খরচ কিরকম, সবকিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে ট্রাভেল কিন্তু চলো লেটস গো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। হাওড়া থেকে মাইথনে আসার জন্য অনেক ট্রেন রয়েছে নানান সময়। আমি গেছিলাম সকাল 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। হাওড়া স্টেশন থেকে এইখানে আসার জন্য বা মাইথনে আসার জন্য 3টে স্টেশনে নামতে পারো তোমরা চাইলে। একটা হচ্ছে আসানসোল, একটা হচ্ছে বরাকর, আর একটা হচ্ছে কুমারডুবি। বেস্ট অপশন হবে কুমারডুবি, কারণ কুমারডুবি থেকে মাইথনের যে স্পটগুলো রয়েছে ঘোরা, সেগুলো সব থেকে কাছে। ব্ল্যাক ডায়মন্ড হাওড়া থেকে ছেড়ে 231 কিলোমিটার পেরিয়ে কুমারডুবিতে নামাবে 10টা 15-তে। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, আমি এর আগে এসেছিলাম ধানবাদে যে কটা ঘোরার জায়গা রয়েছে সেটা ঘুরে আমি স্টে করেছিলাম রাত্রেবেলা। তারপরে আমি সেকেন্ড ডে আজকে ঘুরছি মাইথন। ধানবাদ থেকে এখানে এসেছি, তো সেখানকার ডিস্টেন্স একটুখানি বেশি, প্রায় 48 কিলোমিটার মতো। আসতে টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর তোমরা যদি কুমারডুবি স্টেশন থেকে আসো তাহলে তোমাদের ওই 20 মিনিটের মধ্যে তোমরা চলে আসবে, 6.8 কিলোমিটার আর কি। এবারে কথা হচ্ছে তোমরা এখানে এসে ঘুরবে কিভাবে। কুমারডুবি স্টেশন থেকে বাইরে বেরিয়ে রিজার্ভ করতে হবে অটো বা কার। অনেক ড্রাইভার রয়েছে, বাট আমি গেছিলাম রাজাদার গাড়ি করে, যে আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছিল। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া রইল। কার রিজার্ভ করতে পড়বে 3000 থেকে 4000 টাকার মধ্যে 4 সিটারে। এছাড়া তোমরা যদি বড় গাড়ি নাও সেক্ষেত্রে 4000 থেকে 6000 টাকার মধ্যে পড়তে পারে। কিন্তু তোমরা যদি এই ঘোরাটাই অটোতে করে ঘোরো তাহলে সেটা 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। তবে সময়টা কিন্তু বেশি লাগবে। তাই তাড়াতাড়ি যদি ঘুরতে যাও, সব জায়গায় টাইম নিয়ে ঘুরতে যাও, তাহলে বলবো কারই রিজার্ভ করা বেটার। আজকে ঘোরার লিস্টে রয়েছে টোটাল 4টে জায়গা, তাই চললাম প্রথম গন্তব্যের দিকে। শহুরে রাস্তা পেরিয়ে গাড়ি উঠলো হাইওয়েতে। গাড়ির স্পিড তখন তুঙ্গে। এসির হাওয়া আর কে খায়। জানলার কাঁচটা নামিয়ে মুখটা বাইরে বের করলাম। উফ, এই তো সেই হাওয়া যা খেলে কোনো রকমের অসুখ বিসুখ হয় না। ব্যাপারটা আরেকটু রিয়েলিস্টিক ভাবে দেখবো বলে খুলে ফেললাম সানগ্লাসটাও। এরপর চওড়া রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম প্রথম গন্তব্যে। গাড়ি এবার চললো ড্যামের উপর দিয়ে। শুনলাম এই রাস্তায় গাড়ি পার্কিং বা বেশিক্ষণ দাঁড়ানো বারণ। তাই চটপট বেরিয়ে মিনিট কয়েক পুরো ল্যান্ডস্কেপ ভিউটা দেখে নিলাম। এবার চললাম বোটিং পয়েন্টের দিকে। মাইথনে বোটিং করার জন্য রয়েছে অনেকগুলো পয়েন্ট। সব জায়গাতেই রেট কিন্তু সেম, তোমরা যে কোনোটাতেই চাইলে করতে পারো। বোটিং এর টিকিট কেটে ফাইনালি এগোলাম বোটের দিকে। তো বন্ধুরা, আমি এখানে বোটিং করবো এখন মাইথনে এই যে টিকিট কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বোটিং এর 3 রকম সিস্টেম আছে। একটা তোমার স্পিড বোট, একটা কান্ট্রি বোট যেটা আর কি নৌকো, আরেকটা হচ্ছে প্যাডেল বোট। কান্ট্রি বোট মানে নৌকো যেটা, সেটা তোমাদের একটা দুটো রাউন্ড করে চলে আসবে, 20 মিনিট থাকবে, সেটা হচ্ছে 500 টাকা। সেটা 1 থেকে 6 জন। আর যদি তোমরা এখানে বিভিন্ন আইল্যান্ড রয়েছে, সবুজ দ্বীপ, স্পুন আইল্যান্ড, আর আরেকটা জায়গা রয়েছে, তো সেগুলো তোমরা যদি ঘুরতে চাও এই নৌকা করেই, তাহলে কিন্তু তোমাদের সেটা 1000 টাকার কাছে পড়ে যাবে। তোমরা যদি স্পিড বোটে ঘোরো তোমাদের একটা রাউন্ড মেরে নিয়ে চলে আসবে, ওটা 6 থেকে 7 মিনিট লাগবে, 600 টাকা নেবে সেটার চার্জ। সেটা 1 থেকে 4 জন, 6 জন হলে সেটা রেটটা 1000, এরকম ভাবে বাড়বে আর কি। মাইথন, যার নামকরণ হয়েছে মাইকাথান নাম থেকে, যার অর্থ মায়ের জায়গা। এখানে স্পিড বোট, প্যাডেল বোট থাকলেও
কান্ট্রি বোর্ডে চড়াটাকে অনেকেই ডাল লেকে শিকারা রাইডের সাথে তুলনা করে থাকে। এখানে বেশ অনেক কটা দ্বীপ রয়েছে, তার মধ্যে সবুজ দ্বীপটায় শুধু যাওয়া যায়। এছাড়া স্পুন আইল্যান্ডও রয়েছে, যেটায় যাওয়া অ্যালাউ নেই। এটাকে স্পুন আইল্যান্ড বলার কারণ এটাকে দেখতে পুরো উল্টানো চামচের মতন। তোমরা যদি এই দুটো দ্বীপে যেতে চাও এবং সবুজ দ্বীপে নেমে কিছুক্ষণ সময় কাটাতে চাও, তাহলে তোমরা 1000 টাকার টিকিট কাটতে পারো। দূরে দেখতে পাবে ড্যামটা। এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। চারিদিকে ছোট ছোট টিলা, ড্যামের এত সুন্দর হাওয়া, নৌকোর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ, আর চারিদিকে এত সুন্দর দৃশ্য, মনটা পুরো ব্যাকুল করে দেবে। খুব সুন্দর একটা নৌকো ভ্রমণ সেরে গাড়িতে উঠলাম। এবারের গন্তব্য একটি মন্দির, যে মায়ের নামে এই জায়গার নামকরণ। সেই মাইকাথান বা মাইথনের দেবী অর্থাৎ কল্যাণেশ্বরী মন্দির আমাদের পরবর্তী গন্তব্য। মাইথন ড্যাম থেকে এই মন্দিরের দূরত্ব 2.5 কিলোমিটার। যেতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। পৌঁছে গেলাম মন্দিরের বাইরে। রয়েছে অনেক ডালার দোকান, সেখানেই জুতো রেখে ডালা কিনে নিয়ে চলে যেতে পারো পুজো দিতে, কারণ এখানে কোনো রকমের পান্ডারা কিন্তু নেই। এই মন্দির প্রায় 600 বছরের পুরনো। স্থানীয়রা বলে থাকেন খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরটি প্রথমে সবলপুর নামে একটি গ্রামে ছিল। তারপর মা কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দেন এবং জনবহুল এলাকা থেকে দূরে নির্জন স্থানে প্রতিষ্ঠিত করতে বলেন। সেই সময় এই এলাকা ছিল জঙ্গলে পরিপূর্ণ। তার কিছুটা নিদর্শনও এখনো রয়ে গেছে। মন্দিরটার সাইড থেকে মানে মন্দিরটা ঢুকে তার ডান দিক থেকে একটা রাস্তা আছে, সেই জায়গাটা দিয়ে বেরিয়ে এলে সিঁড়ি থেকে নামলেই এত সুন্দর একটা ছোট্ট একটা ওয়াটারফলস আছে। এই জায়গাটা কিন্তু একদম মিস করবে না, খুব সুন্দর লাগছে। মানে মন্দিরের পাশে এরকম একটা ঝর্ণা, ছোট একটা, অসাধারণ সুন্দর লাগছে। তো তোমরা যখনই আসবে এই ঝর্ণাটা দেখে তারপরে যেও। এরপর আবার পথ চলা শুরু। পরবর্তী গন্তব্যের দূরত্ব মন্দির থেকে 20 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের কাছে। যেহেতু বেলা হয়ে এসেছিল, তাই গাড়ি থামিয়ে লাঞ্চটা সেরে নিলাম এই আফতাব হোটেল থেকে। এখানে হাফ প্লেট বিরিয়ানি 70 টাকা। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যামের কাছে। তো বন্ধুরা, আমি এখন যেখানে রয়েছি এটা কিন্তু পাঞ্চেত ড্যাম, দেখতে পাচ্ছ দূরে যেটা রয়েছে। আর এটা দাঁড়ানো যায় না, এখানে গাড়ি দাঁড় করিয়ে ফটো নিয়ে আবার বেরিয়ে যেতে হয়, সহজে দাঁড়াতে যায় না। তো সেরকমই আমি জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে কয়েকটা ফটো নিয়ে নেবো, তারপর এখান দিয়ে চলে যাবো। কি অপরূপ এই দৃশ্য! দিগন্ত বিস্তৃত রাস্তা আর এক পাশে লেক, আর এপারে দেখা পাওয়া গেল পাঞ্চেত পাহাড়ের, যা বেশ অনেকটাই দূরে ছিল। এরপর গাড়ি চলতে শুরু করলো পাঞ্চেত ড্যামের উপর দিয়ে। যতই এগোচ্ছি ততই কাছে যাচ্ছি পাহাড়ে, কখনো গ্রামের মধ্যে দিয়ে তো কখনো জঙ্গলের মধ্যে দিয়ে। গাড়ি চলতে চলতে বেশ অনেকক্ষণ পর চলে আসলাম আজকের শেষ গন্তব্যে।
পাঞ্চেত ড্যাম থেকে এই গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টার কাছে। তো বন্ধুরা, আমি এখন যেখানে রয়েছি এটা কিন্তু গড় পঞ্চকোট, আর এটা হচ্ছে আমাদের আজকে ঘোরার জায়গার লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট। দেখতে পাচ্ছ যে মনুমেন্টে রয়েছে, এটা হচ্ছে রাস মন্দির, আর এটাই হচ্ছে মেন যেটা এখানে লোকজন দেখতে আসে। আর এটা ছাড়াও আরও কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, বাট একমাত্র এই মনুমেন্টেই আছে যেটা এখনো টিকে আছে। তুই বানিয়েছিস? আমার দাদা বানিয়েছে। দাদা বানিয়েছে। এখানে এই রাস মন্দির ছাড়া আরো কিছু জায়গা ছিল আশেপাশে, তার মধ্যে একমাত্র জোড়বাংলো মন্দিরটাই একটু ঠিক অবস্থায় দেখতে পেলাম। তো বন্ধুরা, এই যে মনুমেন্টটা দেখছো এটাও একটা মনুমেন্ট, তবে এটার অনেক জায়গা ভেঙে গেছে। আর এটার সাইডে এরকম যে পাহাড়টা রয়েছে পাঞ্চেত পাহাড়, এটা অসাধারণ ভিউ, অসাধারণ। মানে এখানে ছবি বা বলো বা রিলস যদি কেউ করতে যাও, ট্রাভেল রিলস বা কোনো শর্টসের জন্য অসাধারণ আসবে এই জায়গাটা। লোকেশনটা খুব সুন্দর। আর এই হচ্ছে এটা একটা জোড়বাংলো মন্দির যেরকম হয় সেরকম টাইপের আদলে করা, কিন্তু অর্ধেক জিনিস ভগ্নপ্রায় অবস্থায় এখন। এখানে একটি বোর্ড রয়েছে, সেখানে দেওয়া রয়েছে এখানে রাস মন্দির ছাড়া আর কি কি দেখার জায়গা ছিল। অনেকে বলে থাকেন এখানে বর্গী আক্রমণের জন্য এই পুরনো স্থাপত্যগুলো ভেঙে গেছে, কিন্তু এখানে যে বোর্ড রয়েছে তাতে স্পষ্ট করে লেখা রয়েছে যে এখানে কোনো রকমের বর্গী আক্রমণ হয়নি। ল্যাক অফ মেনটেনেন্স এই স্থাপত্যগুলো এখন ধ্বংসপ্রায়। তো বন্ধুরা, এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে রাজবাড়ির মতো একদম প্রাচীর করা রয়েছে, আর পাশে রয়েছে পাহাড়। অসাধারণ ভিউ। তবে এই জায়গাও কিন্তু খুব সুন্দর। মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাঞ্চেত পাহাড়, যাকে দেখে বলতে ইচ্ছা করছিল চলে এসেছি আজ আমি তোমার অপরূপ শোভা দেখতে। পুরুলিয়ার দুটো সার্কিট রয়েছে, একটা অযোধ্যা সার্কিট আর একটা গড় সার্কিট। গড় সার্কিটে পড়ে এই গড় পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, জয়চণ্ডী পাহাড় এবং বরন্তী লেক। অনেকে এই কটা জায়গাও একসাথে ঘুরে নেয়। জয়চণ্ডী পাহাড় এবং বরন্তী লেক নিয়ে অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে, যেখানে আমি সোলো ট্রাভেল করেছিলাম, তাও আবার সেম ডেতে গিয়ে রিটার্ন। চাইলে একবার দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। ফেরার ট্রেন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড 5টায় কুমারডুবি থেকে, এবং শক্তিপুঞ্জ এক্সপ্রেস 6:52-তে কুমারডুবি থেকে। ব্ল্যাক ডায়মন্ডে ফিরতে চাইলে প্রত্যেকটা জায়গায় একটু কম সময় থেকে ফিরে পড়তে হবে, আর হাতে একটু সময় নিয়ে ঘুরতে চাইলে শক্তিপুঞ্জটা ধরতে পারো। আর যদি ধানবাদ হয়ে ফেরো তাহলে 4:20-তে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, 5:40-এ রয়েছে শতাব্দী এক্সপ্রেস, আর 6টার সময় রয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তো আমি বলবো শক্তিপুঞ্জ এক্সপ্রেসটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ সবসময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেটে চলে। এবার তোমাদের পুরো ট্যুর বাজেটটা বলে দিই। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ডে কুমারডুবি অবধি যাওয়া আসা 240 টাকা, কার রিজার্ভ 3000 টাকা। তোমরা যদি 4 জন আসো তাহলে গাড়ির খরচাটা ডিভাইড হয়ে যাবে। তো পার হেড টোটাল দাঁড়াচ্ছে 990 বা 1000 টাকা। খাওয়া দাওয়ার খরচা আলাদা, সেটা অ্যাড হলে 1200 থেকে 1300 টাকার মধ্যে পুরো ট্যুরটা একদিনেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো, বন্ধুদেরকে শেয়ার করে দেবো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নিয়ে ট্রিপ ট্রাভেলিং, ট্রিপ করে নিচ্ছি।